8 তারিখ ফেব্রুয়ারি 2026-এ আজকে নতুন সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমে জানাবো তারেক রহমানের উদ্দেশ্য। জামাতের আমির নতুন প্রস্তাব ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে আলোচনা আহ্বান ডাক্তার শফিকুরের। এরপর জানাবো জামাতের সাথে জাতীয় সরকার গঠন নিয়ে অবস্থান জানালো মির্জা ফখরুল, একক সরকার গঠন করবে বিএনপির দা উইকের প্রতিদান। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফা দফা সংরক্ষণের পর নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ থেকে। আওয়ামী লীগ সক্রিয় হয়েছে বলে অভিযোগ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজকের এই সংবাদ ভিডিওতে থাকছে এমন কিছু। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন। চলুন প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথা বলি। প্রথমেই জানাবো তারেক রহমানের উদ্দেশ্যে জামায়াত আমিরের নতুন প্রস্তাব ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান ডাক্তার শফিকুরের। এরপর জানাবো জামায়াতের সাথে জাতীয় সরকার গঠন নিয়ে অবস্থান জানালেন মির্জা ফখরুল, একক সরকার গঠন করবে বিএনপি, দ্য উইকের প্রতিবেদন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের পর নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ, আওয়ামী লীগ সক্রিয় হয়েছে বলে অভিযোগ। থাকছে নির্বাচন সামনে রেখে জামায়াতের সামনে 6 চ্যালেঞ্জ, প্রতিশ্রুতি ও কাজের মিল না থাকা নিয়ে প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী আমির। আরও জানাবো নাসির উদ্দিনের 8 দফা ইশতেহার ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে হাদি হত্যার বিচার ইস্যু, চাঁদাবাজি নিয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা। জানিয়ে দিব ওসমান হাদির পর এবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ, নেতাকর্মীদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা, পেছনের আসল রহস্য। এরপর থাকছে অবশেষে ধরা খেল ডন ফয়সালের ডানহাত, আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির বেরিয়ে এলো হাদি হত্যার আসল রহস্য। শুক্রবার নিজের জানা গেল শুটার ফয়সালের অবস্থান নিয়ে আহ্বান জানান বিএনপির মির্জা আব্বাস। লিখেন, প্রিয় তারেক রহমান, সুশাসন নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। দেখবেন ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের টার্গেটে জনগণের আস্থা অর্জন করতে পারে না। জামাত আমির বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মানদণ্ড স্থাপন করি যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। পোস্টের শেষে তিনি তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মন্তব্যে মুখোমুখি অবস্থানে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী সরকারে জামায়াত ও বিএনপির সম্পর্ক কেমন হবে। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভোটে বিজয়ী হলে জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করা হবে। দলটির এমন অবস্থা মাঠের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে আলোচনায় অনেক ডালপালা মেলেছে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা, আবারও কি একপাক্ষিক সংসদ হতে যাচ্ছে, অথবা সংসদে বিরোধী দল থাকবে কিনা, এ ধরনের নানা আলোচনা চলছে। এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে সেখানে জামায়াতের অংশগ্রহণ থাকবে না। সম্প্রতি ভারতের ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক কূটনীতি সবকিছুতে দলের দৃষ্টিভঙ্গি রূপরেখা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, গত 15 বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় বাম ও ডান উভয় ধারার বহু সমনা রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়েছে বিএনপি। মোট 20 থেকে 24টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সে আন্দোলনে একসঙ্গে ছিল। দল যখন 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে, তখন স্পষ্টভাবে বলা হয়েছে, সরকার গঠন করলে তা হবে ঐক্যমত্য ভিত্তিক সরকার, যেখানে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা দলগুলো অংশ নেবে। সেই প্রতিশ্রুতি এখনো বহাল রয়েছে। তবে যারা সে আন্দোলনে অংশ ছিল না, তারা সরকারে অন্তর্ভুক্ত হবে না। জামায়াত এই জাতীয় সরকারে থাকবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই, অতএব তারা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় সরকারে অংশ হবে বলে মনে করেন না। এদিকে একই ম্যাগাজিন দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমিদুলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক
বলে মন্তব্য করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের এই সময় জামায়াতকে আরও শক্তিশালী করেছে, সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা আরও কঠোর করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগ গভীর হয়েছে। একই সঙ্গে সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশলও নতুন করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে দল দুটির প্রকাশ্য অবস্থান বিবেচনায় আগামীতে দল দুটির মধ্যে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা এর অন্যতম কারণ বলেও মনে করেন কেউ কেউ। লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেল থেকে উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা, অন্যদিকে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বিকেলে শাহবাগে আন্দোলনকারীর অবস্থান নিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শতাধিক নেতাকর্মী আহত হয় বলে জানায় ইনকিলাব মঞ্চ। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাতেই নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ। ফেসবুক বার্তায় সতর্ক করে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলেও দাবি করে ইনকিলাব মঞ্চ। এ সময় সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করে সংগঠনটি। এর আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলে, নির্বাচিত সরকারকে অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চ তাদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করে বলেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের সঙ্গে হাদি হত্যার বিচারের কোনো বিরোধ নেই। শত প্রতিকূলতা থাকলেও নির্ধারিত সময়ে ভোট হওয়া চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তাদের অপপ্রচার ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে ক্রমেই জটিল হচ্ছে ভোটের সমীকরণ। যতদিন গড়াচ্ছে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনে। এবারের নির্বাচনে জামায়াত 11টি দল নিয়ে নির্বাচনী ঐক্য গঠন করে ভোটের মাঠে। এখন বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। এই জোটে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি রয়েছে। এছাড়া জোটের বেশিরভাগই ইসলামী দল। তবে ভোটের সময় ঘনিয়ে আসার সাথেই প্রকাশ পাচ্ছে তাদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো। যদিও দলটির নেতাকর্মীরা এমন একটি ধারণা তৈরি করেছেন যে ক্ষমতার প্রশ্নে এবারের ভোট জামায়াতের জন্য বড় সুযোগ হিসেবে এসেছে, কিন্তু তারপরও ভোটের মাঠে তাদের জন্য চ্যালেঞ্জ রয়েছে অনেক। এর মধ্যে জামায়াতের পক্ষে স্বতঃস্ফূর্ত জনসমর্থনে ঘাটতি আছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। নারী অধিকার প্রশ্নে দলটির অবস্থানে অস্পষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া সরকার বা দেশ পরিচালনায় অভিজ্ঞতা নেই জামায়াতের। প্রচারণায় প্রতিশ্রুতি ও কাজের মিল থাকবে কিনা এ প্রশ্নে অনেকের মাঝেই আছে সন্দেহ। অন্যদিকে ভূ রাজনীতিতে দলটির অবস্থান কি হবে সেই প্রশ্নে অস্পষ্টতার অভিযোগও রয়েছে। ঢাকাসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় জামায়াত জমায়েত করছে এবং মাঠেও সামাজিক মাধ্যমে দলটির নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে নেমেছেন। এমন তৎপরতার কারণে জামায়াত অন্যতম প্রধান দল বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে এসেছে বলেও বিশ্লেষকদের ধারণা। কিন্তু তারা বলছেন, বড় দল হিসেবে বিএনপির যেমন সারা দেশে বিস্তৃত সাংগঠনিক শক্তি ও জনসমর্থন আছে, জামায়াত সংগঠিত হলেও বিস্তৃত স্বতঃস্ফূর্ত জনসমর্থনের ক্ষেত্রে ঘাটতি আছে। এছাড়াও দেশের সব এলাকায় জামায়াতের সাংগঠনিক অবস্থা শক্তিশালী বা বিস্তৃত নয়, এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীত তাদের নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। তাদের দলের ভবিষ্যতের পরিকল্পনা ভোটারদের আকৃষ্ট করছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি ঘিরে বিভিন্ন দেশের কূটনৈতিকদের তৎপরতা বিভিন্ন সময় দৃশ্যমান রয়েছে। তবে আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের এবারের নির্বাচনের দিকে অনেক বেশি নজর রাখছে বিভিন্ন দেশ। এদের মধ্যে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং চীন, প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দলগুলো ভোটে অন্যান্য চ্যালেঞ্জের পাশাপাশি ভূ রাজনীতির বিষয়েও বিবেচনা নিচ্ছে বলে ধারণা কূটনৈতিক বিশ্লেষকদের। মির্জা ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবে। তারেক রহমানের 51 দফা নির্বাচন ইশতেহার ঘোষণার পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বেলা 3টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে 8 দফার ইশতেহার ঘোষণা করেন তিনি। এই ইশতেহারে প্রথম ও প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করাকে। এলাকার দীর্ঘদিনের জঞ্জাল সরাতে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত ঢাকা করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নাগরিকদের গোপনীয়তা রক্ষায় চাঁদাবাজ.com পোর্টাল এবং নারী শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক হেল্পলাইন ও সিসিটিভি নজরদারি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
জনস্বাস্থ্যের নাজুক পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালগুলোকে সিন্ডিকেট ও দালাল মুক্ত করার পাশাপাশি বেসরকারি ক্লিনিকের ফি কাঠামো নির্ধারণে কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য বন্ধ, র্যাগিং নির্মূল এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কথাও বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ ফান্ড এবং পল্টনে আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। যানজট নিরসনে ভিআইপি প্রোটোকল সংস্কৃতি পরিহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দূষণমুক্ত ঢাকা গড়ার রূপরেখা দেওয়া হয়েছে ইশতেহারে। ক্ষমতাকে সাধারণ মানুষের নাগালে আনতে ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালুর মাধ্যমে জনতার এমপি হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকেলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন ডাকসুজিয়াস সালাউদ্দিন আম্মার। ইনকেলাব মঞ্চের দেওয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুম্মা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল 4টের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকেলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকেলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদি পরিবারের সদস্যরা। এদিকে এ পরিস্থিতিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি। যমুনার সামনে ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবিরের নেতৃত্বে 10 থেকে 12 জন আন্দোলনকারী এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় 70 থেকে 80 জন আন্দোলনকারী অবস্থান করছিলেন। এদিকে নবম পে স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর 1টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। এর আগে শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাজ বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অবশেষে ধরা খেল হাদিকে সরানোর মাস্টারমাইন্ড ডন মাসুদের ডান হাত রুবেল আহমেদ। শত নাটকের পর 9 দিনের কড়া রিমান্ড শেষে সব সত্য ফাঁস করে দিয়েছে এই ঠান্ডা মাথার অপরাধী। আদালতে দাঁড়িয়ে প্রথমে সাধু সাজার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে আর টিকে থাকতে না পেরে গড়গড় করে উগরে দিয়েছে সব গোপন তথ্য। রুবেলের এই স্বীকারোক্তির পর নড়েচড়ে বসেছে প্রশাসনের বড় কর্তারা। মাসুদের এই ডান হাত শুধু একজন সহযোগী নয়, তার পরিচয় জানলে যে কারো চোখ কপালে উঠবে। কে এই রুবেল আর তার পেট থেকে বেরিয়ে আসা তথ্যে কোন কোন রাধক বোয়ালের মুখোশ খসে পড়ল, চলুন সেসব গোপন তথ্যই দেখে নেওয়া যাক আজকের আমাদের এই বিশেষ রিপোর্টে। এতদিন যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল এবং প্রশাসনের চোখে ধু দিয়ে রাজার হালে ঘুরছিল, তাদের দিন এবার ফুরিয়ে এসেছে। রুবেল আহমেদ নামের এই লোকটি নিজেকে খুব শিয়ানা মনে করত। সে ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আজীবন পার পেয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ওস্তাদের মার শেষ রাতে। গভীর রাতের ঘটনা কেরানীগঞ্জের আটি নয়া বাজার এলাকাটায়। রুবেল তার গোপন ডেরায় বেশ আয়েসেই ছিল। সে স্বপ্নেও ভাবেনি যে সিআইডির তুখোর অফিসাররা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। পুলিশ যখন তাকে খপ করে ধরে ফেলে, তখন সে এক অদ্ভুত নাটক শুরু করে দেয়। সে এমন একটা ভাব ধরে যেন সে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। পুলিশকে সে বারবার বোঝানোর চেষ্টা করে যে আপনারা ভুল মানুষকে ধরেছেন। রুবেল বলে, আমি তো একজন সাধারণ চাকরিজীবী ভাই, আমি আদাবরে থাকি, আমার সাথে কোনো অপরাধের সম্পর্ক নেই। তার এই কান্না ভেজা অভিনয় দেখে যে কেউ ধোঁকা খেয়ে যেত। মনে হচ্ছিল যেন সে দুনিয়ার সবচেয়ে নিরীহ মানুষ। কিন্তু পুলিশ তো আর কাঁচা কাজ করে না, তারা আগে থেকেই সব হাড়ির খবর নিয়ে মাঠে নেমেছিল। রুবেলকে যখন আদালতে তোলা হয়, তখনও তার মুখে ছিল সেই একই বুলি। সে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করে মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু তার এই কুমিরের কান্না বেশিক্ষণ টেকেনি। আদালত যখন তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয়, তখন তার চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। এরপর শুরু হয় আসল অ্যাকশন। টানা 2 দফায় মোট 9 দিন তাকে পুলিশের বিশেষ মেহমানদারিতে রাখা হয়। আর এই 9 দিনের কড়া ধোলাইতে কাজ হয়েছে জাদুর মতো। পুলিশের জেরার মুখে তার সব বাহাদুরি আর গলাবাজি নিমিষেই চুপসে যায়।
এরপর সে যখন আবার আদালতে আসে তখন সে আর আদের সেই রুবেল নেই। রুবেল তখন সোজা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করে। 164 ধারায় জবানবন্দিতে সে যা বলেছে তা শুনে আদালতের উপস্থিত সবাই চমকে গেছেন। সে নিজের মুখে স্বীকার করেছে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মিশনে সে ছিল অন্যতম প্রধান কারিগর এবং মাসুদের সব অপকর্মের সঙ্গী। এখন প্রশ্ন হলো, এই রুবেল আসলে কে এবং তার খুঁটির জোর মূলত কোথায়? আর তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য। এই রুবেল কোনো সাধারণ ছিক্কে মাস্তান নয়, সে হলো সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জিগরি দোস্ত বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই সেই গোলাম রাব্বানী যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কেলেঙ্কারির কথা। ভিসি ফারজানা ইসলামের কাছে ঈদ সালামির নামে 4 থেকে 6% কমিশন দাবি করে যে নেতা নিজের গদি হারিয়েছিল, এই রুবেল হলো সেই নেতারই ছায়াসঙ্গী। শুধু তাই নয়, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ভুয়াভাবে এমফিলে ভর্তি হয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখা এবং টাকার বিনিময়ে পদ বাণিজ্য করার মতো জঘন্য সব অভিযোগ আছে। এমন একজন দুর্নীতিবাজ নেতার সাথে যার ওঠা বসা, তার চরিত্র যে ফুলের মতো পবিত্র হবে না তা তো বোঝাই যায়। রুবেল এতদিন এই হাই প্রোফাইল রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই পার পেয়ে আসছিল। সে ভেবেছিল তার বড় ভাইয়েরা তাকে সব বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু রিমান্ডের ঘরে যখন পুলিশ তাকে সাইজ করা শুরু করে তখন আর কোনো বড় ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। রুবেলের এই পতন প্রমাণ করে যে পাপের ঘড়া পূর্ণ হলে তা ভাঙবেই। রুবেলের জবানবন্দি থেকে জানা যায় এক হাড় হিম করা মাস্টার প্ল্যানের কথা। হাদিকে সরানোর ছক কিন্তু 2-1 দিনের নয়, আজ থেকে ঠিক 6 মাস আগে এই নীল নকশা তৈরি করা হয়েছিল। আর এই পরিকল্পনার জন্য তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ মাটি। তারিখটা ছিল 2025 সালের 21 জুলাই। শুটার মাসুদ ঢাকা থেকে বিমানে চড়ে সোজা চলে যায় সিঙ্গাপুরে। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মিরপুরের ত্রাস ইলিয়াস মোল্লা এবং কাউন্সিলর বাপ্পি। সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক আলিশান 5 তারকা হোটেলে তারা সবাই মিলিত হয়। 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত টানা 5 দিন ধরে চলে তাদের সেই শয়তানি বৈঠক। এসি রুমের ঠান্ডা হাওয়ায় বসে তারা ঠিক করে যে কিভাবে হাদিকে আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় করে দেবে, কারণ হাদি তাদের দুর্নীতির সাম্রাজ্যে আঘাত করেছিল এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করত। তাই তাকে সরিয়ে দেওয়াটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনের দাম তাদের কাছে ছিল মাত্র 55 লাখ টাকা। হ্যাঁ, রুবেলের তথ্যে জানা গেছে এই অপারেশনের বাজেট ছিল 55 লাখ টাকা। সিঙ্গাপুরের মিটিং শেষে যখন মাসুদ দেশে ফিরে আসে তখন তার সন্তানের নামে ব্যাংকে 55 লাখ টাকার এফডিআর খোলা হয়। তদন্তে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই টাকাই ছিল হাদিকে সরানোর পুরস্কার। টাকার লোভে অন্ধ হয়ে মাসুদ এবং তার দলবল এই জঘন্য কাজটি করতে একবারও বুক কাঁপায়নি। তারা ভেবেছিল টাকার গরমে সবকিছু চাপা দেওয়া যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে প্রকৃতি কাউকে ছাড়ে না। রুবেলের স্বীকারোক্তি সেই সত্যকে আবার সামনে নিয়ে এসেছে এবং তাদের মুখোশ খুলে দিয়েছে। এবার আসা যাক শুটার মাসুদের কথায়। এই ধূর্ত লোকটা এতদিন ধরে প্রযুক্তিটির খেলা দেখিয়ে সবাইকে বোকা বানাচ্ছিল। দুবাইয়ের শারজাহাতে বসে সে যেসব ভিডিও বার্তা দিত তা ছিল পুরোটাই ভুয়া এবং সাজানো নাটক। দর্শক, এই ছিল আজকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত প্রতিদিনের আপডেট সংবাদ জানতে সঙ্গেই থাকুন। নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এমপি নির্বাচিত হয় তো আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে তার বাসায় ফুল নিয়ে যেতেও হতে পারে। আমাদের ভোটার কেমন বা আমি চাইতাম সে যেহেতু এলাকা থেকে এমপি হতে চাচ্ছে, আমি ওই এলাকার লোক, জানাশোনা হলে ভালো হতো না? বাসা আদৌ নিছে কিনা, বাসা নিছে? তার মানে তোমরা নিজেরাও জানো না যে ওনার বাসা আছে কিনা? কোথায়? আমি ওইটা জানতে চাচ্ছি না, আমার তো ডাটা আছে, আমি ওইটা জানতে চাই। আর তোমরা নেগেটিভলি নিও না, আমি নেগেটিভলি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যে রাজনীতিক একটা কালচার থাকতে হবে, তাই না? আমরা সকলেই মিলে তো রাজনীতি, হ্যাঁ, সদ্যপূর্ণ আচরণ থাকতে হবে। যদি প্রতিবেশী হয় তাহলে আমার জানাশোনার ভিতরে থাকলো, ভালো থাকলো, যে আমারও একটা বুঝ থাকলো যে পাটোয়ারির বাসাটা আসলে এই এলাকায়, আমাদের এই এলাকায় ভোটার কেমন। ঠিক আছে?
বা আমার একজন প্রবলেম হইতে পারে, ধরো ও সংসদ সদস্য হলো, তাহলে আমার একটা সমস্যা হইতে পারে না, আমি যাব কোথায়, পাটোয়ারির বাসাটা কোন জায়গায়, এটা আমার একটু জানা দরকার। সেবা নেওয়ার জন্যই জানতে চাচ্ছিলাম যে ওর বাসাটা কোন জায়গায়। আমাদের সবার মধ্যে সহনশীলতা বজায় থাকা, কাজ করে যাও, আল্লাহর কাছে বলি যে সবাই ভালো রাজনীতিবিদ হোক, ঠিক আছে। আমরা ফুলে বিশ্বাসী, আর নাসিরউদ্দিন পাটোয়ারি ফুলকে খুব পছন্দ করে। দেখি যে মানে শাহবাগে ফুল মার্কেটে ও প্রায় যায়, এবং ফুল মার্কেটে কে কয় টাকা উঠায় বা কি কেমনে কি করে এটাও জানতে চাই, ইন্টারেস্ট ভালো। তো এটা হয়তো ও ফুলের দোকান দিতে চায় বা ফুল মার্কেট থেকে এমপি হওয়ার পরে টাকাও তুলতে চায়, দুইটাই হতে পারে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এমপি নির্বাচিত হয়, তো আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে তার বাসায় ফুল নিয়ে যেতেও পারি। তো বাসাটা তো আগে দরকার। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু এই এলাকাতে বসবাস করি, দেখেন এই যে মশার উৎপাত, প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত। তো নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আমি এই মশা যাতে না হয়, ড্রেন ভালোভাবে পরিষ্কার করা, বা এই যে জ্যামজট নিরসনে, মাদক এলাকায় যাতে না থাকে, সেসব বিষয়েও কথা বলতে পারি, সে যদি এমপি নির্বাচিত হয়। তা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই এলাকাতে আরও অনেক নাগরিক আছে, তাদের সকলেরই প্রয়োজনীয়তা থাকতে পারে। সেই কারণেই আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসাটা আমার জিজ্ঞেস করা, যে আদেও নাসিরউদ্দিন পাটোয়ারি এই এলাকাতে বাসা নিছে কিনা, বা তার বাসা আছে কিনা, বা সে যদি নির্বাচিত হয় জনগণ তাকে পাবে কিনা। যেমন আমাদের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দীর্ঘদিন যাবৎ এই এলাকাতে আমি এমপি হয়েছি, আমার বাসা সবাই চেনে, কিন্তু এই এলাকা থেকে যে আগে যে এমপি, স্বৈরাচারী সরকারের সময় যারা এমপি হয়েছিল, রাশেদ খান মেনন, তারপরে এই যে বাহাউদ্দিন নাসিম, এদের কারোরই কোনো বাসা নেই, তারপরে তারা জনগণের সেবা দিতে পারেন নাই। তো নাসিরউদ্দিন পাটোয়ারির যেহেতু বাসা নেই, তার বাসায়ও মানুষ গিয়ে পাবে না, সে জনগণের সেবা দিতে পারবে না। তা আমি নাসিরউদ্দিন পাটোয়ারির অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি সে বাসা নিয়েছে কিনা। এটা চলতে আসলে আমি রিপ্লেট বিলু করতে গেছিলাম, আমি চলতে অফিস দেখা, তার যে নেতাকর্মীরা তারাও তার বাসা চিনে না। তো আমার কাছে একটু অবাক হয়েছে যে তার যারা কাজ করতেছে তারাই বাসা চেনে না, আমরা তো মনে হয় দুর্ভাগ্যবান। তো এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির বাসা আমার চিনতে চাওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারির লোকজনের কাছে আমি অফিসে পরামর্শ দিয়েছি যে যদি বাসা না থাকে তাহলে যাতে দ্রুত একটা বাসা নিয়ে নেয়। সারা দেশের ন্যায় আমার আসনেও শাপলাকড়ির যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নানা সময় হুমকি ধামকি দেওয়া হয়েছে, প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনে হুমকি দেওয়া হয়েছে। আজকে বিকেলবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে, এবং তিনি অশ্লীল গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন, আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পরে দেখে নেবে, এই ধরনের নানা ধরনের ভয়ঙ্কর হুমকি প্রদান করতে শুরু করে। এবং এরকম ধরনের ঘটনাগুলো এর আগেও ঘটলেও এখন এই নির্বাচনের সময়টাতে প্রাণনাশের হুমকির মতো ঘটনা সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবগুলো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। অবৈধ অস্ত্রের একটা সরাসরি আছে, একটা জনজোয়ার তৈরি হয়েছে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। এমত অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা আমরা প্রত্যাশা করি। একই সাথে আমরা এই কথাটা বলতে চাই যে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদ চেপে বসেছিল তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনো পিছু পা হইনি। হুমকি থামকি, ভয়, জুলুম, জেল, রিমান্ড, নির্যাতন, নানা কিছু আমরা মোকাবেলা করে নতুন বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের যে জয়যাত্রা সেটাকে থামিয়ে রাখা যাবে না।